হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রথম প্রশ্ন আজকের ক্লাসের, স্যার সৈয়দ আহমেদ খানের উপনিবেশবাদ ও জাতীয়তাবাদ বিষয়ক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নেবে। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে। স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন ব্রিটিশ ভারতের একজন বিশিষ্ট মুসলিম সমাজ সংস্কারক, শিক্ষাবিদ এবং রাজনৈতিক চিন্তাবিদ। তার চিন্তাধারা 19 শতকের ভারতীয় মুসলিম সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1857 সালে মহাযুদ্ধের পর যখন মুসলিম সম্প্রদায় ব্রিটিশ সরকারের ক্রোধের শিকার হয় এবং শিক্ষাগত অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ে, তখন তিনি মুসলিম সমাজের পুনর্জাগরণের লক্ষ্য স্থির করেন। তার দৃষ্টিভঙ্গি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের প্রতি সহযোগিতামূলক ছিল, যা আধুনিক শিক্ষা ও প্রগতির মাধ্যম হিসাবে কাজ করবে। তবে ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্থানের সঙ্গে সঙ্গে তার জাতীয়তাবাদের ধারণা সাম্প্রদায়িক মোড় নেয়, যেখানে তিনি মুসলিম স্বার্থকে অগ্রাধিকার দেন। তারপরে হচ্ছে প্রথম যে পার্টটা ছিল যে ঔপনিবেশিক শাসন নিয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি। এই পোর্শনটা এবারে বুঝে নাও। একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। দেখো, এই পোর্শনটা বুঝে নাও। স্যার সৈয়দ আহমেদ খান ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে ভারতের মুসলিমদের পুনরুত্থানের জন্য একটি ইতিবাচক শক্তি হিসাবে দেখিয়েছিলেন। তার প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশদের ভুল ধারণা দূর করে তাদের আস্থা অর্জন করা এবং মুসলমানদের জন্য আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা। তিনি ব্রিটিশ সরকারের সঙ্গে অবিচল সহযোগিতার নীতি গ্রহণ করেন। তিনি যুক্তি দেন যে ব্রিটিশদের বিরোধিতা করা মুসলমানদের স্বার্থের পরিপন্থী হবে, কারণ 1857 সালের বিদ্রোহের ফলে মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি মনে করতেন ব্রিটিশ রাজত্ব হলো ভারতে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান, যুক্তিবাদ ও আধুনিকতা প্রবর্তনের একমাত্র পথ। এই প্রগতিশীল শক্তিকে কাজে লাগিয়েই মুসলমানরা নিজেদের পশ্চাৎপদতা কাটিয়ে উঠতে পারবে। তার রচিত কজেস অব দ্য ইন্ডিয়ান রিভল্ট গ্রন্থে তিনি দেখান যে বিদ্রোহের কারণ মুসলিম বিদ্বেষ ছিল না, বরং তা ছিল শাসক ও শাসিদের মধ্যে ভুল বোঝাবুঝি। এর মাধ্যমে তিনি ব্রিটিশদের প্রতি মুসলিম আনুগত্য প্রমাণ করতে সচেষ্ট হন। এই ঔপনিবেশিক সহযোগিতার ফলস্বরূপ তিনি 1875 সালে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যা ছিল তার আধুনিক শিক্ষার প্রচার এবং ব্রিটিশ প্রশাসনে মুসলিমদের প্রবেশের একটি সুদূর প্রসারী কৌশল। তারপরের পোর্শন, জাতীয়তাবাদ নিয়ে সৈয়দ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি। সৈয়দ আহমেদ খানের জাতীয়তাবাদী চিন্তা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছিল এবং শেষ পর্যন্ত তা সংখ্যাভিত্তিক গণতন্ত্রের প্রতি আশঙ্কার দ্বারা প্রভাবিত হয়েছিল। প্রাথমিকভাবে তার চিন্তাভাবনায় হিন্দু মুসলিম ঐক্যের একটি সুর ছিল। তিনি সকল ভারতীয়কে একটি অভিন্ন জাতি হিসাবে দেখতেন এবং বিশ্বাস করতেন হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই ভারত মাতার সন্তান। তবে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পর তার এই দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন আসে। তিনি কংগ্রেসের তীব্র বিরোধী হয়ে ওঠেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে কংগ্রেসের দাবিকৃত প্রতিনিধিত্বমূলক সরকার এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক নিয়োগের ব্যবস্থা মুসলিমদের জন্য ক্ষতিকর হবে। তিনি মনে করতেন যেহেতু মুসলিমরা সংখ্যায় কম এবং শিক্ষাগত দিক থেকে অনগ্রসর, তাই একটি গণতান্ত্রিক কাঠামোর সংখ্যাগুরু দ্বারা সংখ্যালঘুদের স্বার্থ উপেক্ষিত হবে। অর্থাৎ
হিন্দুদের দ্বারা মুসলিমদের স্বার্থ উপেক্ষিত হবে, এই উদ্বেগের কারণেই তিনি মানে মুসলিমদেরকে কংগ্রেসের রাজনীতি থেকে দূরে থাকার এবং কেবল শিক্ষামূলক ও সামাজিক সংস্কারে মনোযোগ দেবার আহ্বান জানায়। এই সময় থেকেই তিনি মুসলমানদেরকে একটি পৃথক রাজনৈতিক জাতি হিসাবে চিহ্নিত করতে শুরু করেন, যার ফলস্বরূপ ভারতের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। তার এই অবস্থানই পরবর্তীতে মুসলিম লীগের জন্ম এবং ভারতের সাম্প্রদায়িক রাজনীতির গতিপথ নির্ধারণে সহায়ক হয়েছিল। এবার উপসংহার। স্যার সৈয়দ আহমেদ খান ছিলেন এক দ্বন্দ্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি একদিকে ব্রিটিশ ঔপনিবেশিকতার সঙ্গে আপোষ ও সহযোগিতা করে মুসলিম সমাজের আধুনিকীকরণের পথ প্রশস্ত করেন, অন্যদিকে তিনি উগ্র জাতীয়তাবাদী আন্দোলনের বিপরীতে মুসলমানদের স্বার্থ রক্ষার তাগিদে পৃথক রাজনৈতিক পরিচিতি গড়ে তোলার ওপরে জোর দেন। তার ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি ছিল মুসলিম সমাজের অস্তিত্ব ও উন্নতির জন্য একটি বাস্তববাদী কৌশল, আর তার জাতীয়তাবাদী ধারণা ছিল সংখ্যালঘু রাজনৈতিক ক্ষমতায় মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে তার গভীরতম উদ্বেগের প্রকাশ। ভারতীয় মুসলমানদের আধুনিক ইতিহাস এবং ভারত বিভাজনের প্রেক্ষাপটে তার এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গির প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী ও অপরিসীম। এবার আছে দেখো, ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনে জয়প্রকাশ নারায়ণের অবদান আলোচনা করো। ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনে জয়প্রকাশ নারায়ণের অবদান। পরের প্রশ্ন। আজকের ক্লাসে এই যে দুটো প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে আলোচনা করছি, আশা করি এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর আবারও বলছি, আমাদের পেইড ব্যাচে তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, এখানে প্রথমে ইন্ট্রোডাকশন। ভারতে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম বিশিষ্ট চিন্তাবিদ ও রাজনৈতিক কর্মী ছিলেন জয়প্রকাশ নারায়ণ। তারপরে কি বলা হচ্ছে দেখো, তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে শুরু করে স্বাধীনোত্তর ভারতের রাজনীতিতেও সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তি গড়ে তুলেছিলেন। আমেরিকায় শিক্ষালাভের সময় তিনি মার্ক্সীয় দর্শনে গভীরভাবে প্রভাবিত হন এবং মানব মুক্তির আদর্শ হিসাবে সমাজতন্ত্রকেই জীবনের কেন্দ্রবিন্দু করে তুলেছিলেন। তার সমাজতন্ত্র ছিল মানবতাবাদ, ন্যায়, সমতা, স্বাধীনতার এক সামঞ্জস্যপূর্ণ রূপ, যেখানে অর্থনৈতিক ন্যায় ও রাজনৈতিক গণতন্ত্রকে মিলিয়ে একটি মানবিক সমাজ নির্মাণের স্বপ্ন তিনি দেখেছিলেন। এবার আছে দেখো, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তার ভিত্তি। জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক ভাবনার মূল উৎস ছিল মার্ক্সীয় দর্শন, তবে তিনি অন্ধভাবে মার্ক্সবাদকে অনুসরণ করেনি। মার্ক্সের শ্রেণী সংগ্রাম এবং বৈপ্লবিক রূপান্তরের তত্ত্ব তাকে প্রভাবিত করলেও তিনি মনে করতেন যে ভারতীয় বাস্তবতায় সহিংস বিপ্লবের পরিবর্তে নৈতিক জাগরণ, শিক্ষা ও গণচেতনা সমাজ পরিবর্তনের মূল উপাদান হতে পারে। তার সমাজতন্ত্র ছিল এক ধরনের মানবিক সমাজতন্ত্র, যেখানে মানুষ কেবল অর্থনৈতিক সত্তা নয়, এক নৈতিক সত্তা হিসাবেও মূল্যবান। তিনি স্পষ্টভাবে বলেন যে পুঁজিবাদী সমাজে রাষ্ট্র কেবল পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী যন্ত্রে পরিণত হয়েছে, তাই এই রাষ্ট্র ব্যবস্থার রূপান্তর করেই প্রকৃত সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তারপরে আছে দেখো, কংগ্রেস সমাজতন্ত্রী আন্দোলন ও জয়প্রকাশের ভূমিকা। আমেরিকা থেকে ফিরে এসে জয়প্রকাশ প্রথমে ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান শক্তি হিসাবে কংগ্রেসের অভ্যন্তরে থেকেই সমাজতন্ত্রের ভিত্তি স্থাপন করা সম্ভব। তার নেতৃত্বে 1934 সালে গঠিত হয় কংগ্রেস সমাজতান্ত্রী দল, আর এই দলের উদ্দেশ্য ছিল স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি সমাজের আর্থসামাজিক পুনর্গঠন করা। জয়প্রকাশ মনে করতেন রাজনৈতিক স্বাধীনতা তখনই অর্থবহ হবে যখন তা অর্থনৈতিক ন্যায়, সামাজিক সমতার সঙ্গে যুক্ত হবে। তার মতে সমাজতন্ত্র এমন এক ব্যবস্থা যেখানে মানুষ কেবল নাগরিক হিসাবে নয়, শ্রমজীবী ও উৎপাদনশীল সত্তা হিসাবে সম্মানিত হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সামাজিক মালিকানা ও অর্থনৈতিক পুনর্গঠন। এখানে কি বলা হচ্ছে দেখো,
জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক তত্ত্বের অন্যতম ভিত্তি ছিল উৎপাদনের উপকরণে সামাজিক মালিকানা। তিনি ব্যক্তিগত সম্পত্তির ব্যবস্থাকে সমাজের অসাম্য ও শোষণের প্রধান উৎস হিসাবে চিহ্নিত করেন। তার মতে উৎপাদন ও বন্টনের উপকরণগুলো রাষ্ট্র বা জনগণের যৌথ মালিকানা থাকা উচিত, যাতে শ্রমিক ও কৃষক উভয়ই তাদের শ্রমের ন্যায্য প্রতিফল পান। এইভাবে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা হলে সমাজের শোষণ ও বৈষম্যের অবসান ঘটবে এবং অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হবে। তার সমাজতন্ত্রের মূল লক্ষ্য ছিল দারিদ্র্য দূরীকরণ, ন্যায্য সম্পদ বন্টন এবং সমাজে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তারপর হচ্ছে দেখো গণতান্ত্রিক সমাজতন্ত্র ও অহিংস বিপ্লব। জয়প্রকাশ নারায়ণ মার্ক্সীয় সহিংস বিপ্লব তত্ত্বের বিরোধিতা করে গণতান্ত্রিক সমাজতন্ত্র এর ধারণার সমর্থন করেন। তিনি মনে করতেন সহিংসতার মাধ্যমে সমাজ পরিবর্তন করলে তা একনায়কতন্ত্র জন্ম দেয়, যা সমাজতন্ত্রের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে। তার সমাজতন্ত্র ছিল মূলত গান্ধীয় দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে নৈতিকতা, অহিংসা এবং আত্মনিয়ন্ত্রণ সমাজ পরিবর্তনের প্রেরণা হিসাবে বিবেচিত। তিনি চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে মানুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, জীবিকা বেছে নিতে পারবে এবং সমাজের কল্যাণে নিজেদের ভূমিকা রাখতে পারবে। তারপরে কি বলা হচ্ছে, কৃষি ও গ্রামীণ সমস্যার সমাজতান্ত্রিক সমাধান। ভারতের আর্থসামাজিক কাঠামো কৃষি নির্ভর হওয়ায় জয়প্রকাশ বিশেষভাবে গ্রামীণ সমাজতন্ত্রের ওপর গুরুত্ব দেন। তার মতে কৃষি জমিতে কায়েমি স্বার্থের বিলোপ, ভূমি রাজস্ব হ্রাস, কৃষি ঋণ মুকুব এবং কৃষি ও শিল্পের মধ্যে ভারসাম্য স্থাপন সমাজতন্ত্রের জন্য অপরিহার্য। তিনি রাষ্ট্রের সক্রিয় সহযোগিতা এবং সমবায় ভিত্তিক কৃষি উন্নয়নের ওপর জোর দেন। তার মতে গ্রাম ও শহরের মধ্যে ভারসাম্য রক্ষা না হলে সমাজের প্রকৃত সমতা প্রতিষ্ঠা হবে না। এবার মূল্যায়ন। জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তাধারা সমালোচনা মুক্ত নয়। সমালোচকরা বলেছেন তিনি রাষ্ট্র ক্ষমতার ব্যবহার বা সমাজতন্ত্রের রূপান্তরের সুনির্দিষ্ট পথ নির্দেশ দেয়নি। আবার তার সমাজতন্ত্র ছিল কিছুটা কল্পনাশ্রয়ী ও নৈতিক আদর্শ নির্ভর, যা বাস্তবে অর্থনৈতিক সমস্যার নির্দিষ্ট সমাধান দেয় না। তবুও তার চিন্তাধারা ভারতীয় সমাজের জন্য গভীর তাৎপর্যপূর্ণ, কারণ তিনি সমাজতন্ত্রকে কেবল অর্থনৈতিক রূপান্তর নয়, বরং নৈতিক ও সাংস্কৃতিক জাগরণের মাধ্যম হিসাবে দেখেছিলেন। সবশেষে বলা যায় জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তা ছিল ভারতীয় ঐতিহ্য, মানবতাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধের সংমিশ্রণ। তিনি মার্ক্স ও গান্ধীর ভাবধারাকে একত্রিত করে এমন এক সমাজ ব্যবস্থা কল্পনা করেছিলেন যেখানে মানুষ মুক্ত, ন্যায়নিষ্ঠ ও সমান মর্যাদায় বেঁচে থাকতে পারবে। তার সমাজতন্ত্র কেবল অর্থনৈতিক ন্যায়ের কথা বলে না, বরং নৈতিক সমাজ গঠন, জনমুক্তির এক মানবিক স্বপ্ন প্রকাশ করে। আজও তার চিন্তাধারা ভারতীয় গণতন্ত্র ও সমাজনীতির এক অমূল্য দিশা নির্দেশ করে। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।